আজ সারাদিন বৃষ্টি হচ্ছে। অবশ্য বর্ষাকাল, বৃষ্টি তো হবেই। কৃষ্ণেন্দু আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে ফেরার কথা বলে এসেছে তিস্তাকে। সারাদিন তো বেচারা বিছানাতেই থাকে। আর্থারাইটিসের ব্যথায় প্রায় পঙ্গু, সারা শরীরে ব্যথা। বাড়িতে সব সময়ের দেখাশোনার জন্য একজন মহিলা আছেন। প্রায় 5 বছর হতে চলল এই অবস্থা তিস্তার। অনেক ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু একটু ভালো হলেও মাঝে মাঝেই ব্যথায় শয্যাশায়ী হয়ে যায় একেবারে। এখনও সেই অবস্থা চলছে। তাই আজ এই বৃষ্টির দিনে একটু তাড়াতাড়ি আসার কথা বলেছিল তিস্তা। আসলে কৃষ্ণেন্দু ছাড়া তো নিজের বলতে বাড়িতে কেউ নেই আর। প্রায় 18 বছর বিয়ে হয়েছে তাদের, কিন্তু কোনো সন্তান হয়নি তাদের। তাই কৃষ্ণেন্দুকে চোখের আড়াল করতে চায় না তিস্তা, কিন্তু চাকরি তো করতে হবে। অফিস থেকে তাড়াতাড়ি বেরোলেও প্রচণ্ড বৃষ্টির জন্য একটু দেরিই হয়ে গেল কৃষ্ণেন্দুর। রাস্তায় জল জমে গেছে, তারপর আবার বাসের জন্য অপেক্ষা। প্রায় 7টার সময় একদম কাক ভেজা হয়ে বাড়ি ঢুকলো কৃষ্ণেন্দু। তাড়াতাড়ি জামা কাপড় বদলে তিস্তার কাছে এসে বসল। তিস্তা কৃষ্ণেন্দুর হাতটা জড়িয়ে ধরল। কৃষ্ণেন্দু পরম মমতায় ওর মাথায় হাত বুলিয়ে বলল, আজ কেমন আছো? আজ কি ড্রয়িং রুমে গিয়ে আমার সাথে চা খেতে পারবে, নাকি দুজনে আজ এই বিছানাতেই বসে চা খাই? একটু চেষ্টা করল তিস্তা ওঠার, কিন্তু যন্ত্রণায় কিছুতেই পারল না উঠতে। অগত্যা দুজনে বিছানাতেই বসে চা খেতে খেতে গল্প করতে লাগলো। যত রাত হচ্ছে বৃষ্টির জোর তত বেড়েই চলেছে। মাঝে মাঝে ভীষণ জোরে বিদ্যুৎ চমকে উঠছে। ভয়ে তিস্তা কৃষ্ণেন্দুর হাতটা চেপে ধরে আছে। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। দরজা ধাক্কা দেওয়ার আওয়াজও পাওয়া গেল। এই দুর্যোগের রাতে কে আসলো এখন? কৃষ্ণেন্দু উঠে গেল। দরজার কি হলে তাকিয়ে দেখল একজন লোক দাঁড়িয়ে আছে বাইরে। খুব ভিজে গেছে মনে হচ্ছে। প্রথমে ভাবল খুলবে না, কিন্তু পরক্ষণেই মনে হলো হয়তো ভদ্রলোক বৃষ্টির জন্য একটু আশ্রয় খুঁজছেন। বাইরে তো ভীষণ বৃষ্টি। দরজাটা শেষ পর্যন্ত কৃষ্ণেন্দু খুলেই দিল। একজন লোক দাঁড়িয়ে বাইরে। খুব বেশি বয়স হবে না, 30-এর মধ্যেই মনে হচ্ছে, কিন্তু বেশ অসুস্থ মনে হচ্ছে। বেশ ভিজে গেছে দেখা যাচ্ছে। মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। চেহারা দেখে তো বেশ ভদ্র ঘরেরই মনে হচ্ছে। কি চাই বলুন? কৃষ্ণেন্দু জিজ্ঞাসা করল। ভদ্রলোকের মাথায় একটা টুপি, গায়ে ভালো জামা প্যান্ট, জুতোটাও ভিজে একদম সপসপে হয়ে গেছে। কৃষ্ণেন্দুর প্রশ্নের উত্তরে বললেন, কিছুক্ষণের জন্য একটু আশ্রয় পেতে পারি? বাইরেই দাঁড়িয়েছিলাম, কিন্তু জলের ছাটে একদম ভিজে যাচ্ছি। ছাতাতেও আটকাচ্ছে না। একটু যদি ভিতরে বসতে পেতাম। আসলে আমার খুব জ্বর, ডাক্তার দেখিয়ে ফিরছি। একটু বৃষ্টিটা ধরলেই আমি চলে যাব। কৃষ্ণেন্দু সাথে সাথে তাকে ভিতরে আসতে বলল। চেয়ার এগিয়ে দিল বসার জন্য, আর কাজের মহিলাটিকে বলল ওনার জন্য 1 কাপ কফি করতে। কফি হাতে নিয়ে ভদ্রলোক ধন্যবাদ জানালো কৃষ্ণেন্দুকে, কিন্তু লোকটা বেশি কথা বলছে না। বেশিরভাগ সময় চুপ করেই আছে, মাথা নিচু করে। কৃষ্ণেন্দুই বেশি কথা বলে যাচ্ছে। তবে ভদ্রলোকের সাথে কথা বলে কৃষ্ণেন্দুর কেবলই মনে হতে থাকলো উনি বেশ কম কথার মানুষ, আর খুব লজ্জিত এইভাবে এই বাড়িতে ঢোকার জন্য। তাই বেশিরভাগ সময় মাথা নিচু করেই বসেছিলেন। মাঝে একবার ভিতরে তিস্তার কাছে ঢুকেছিল কৃষ্ণেন্দু, ওকে সব কিছু বলতে। ফিরে আসলে ভদ্রলোককে নিজেই বলল, আমার স্ত্রী খুব অসুস্থ, প্রায় শয্যাশায়ী। তাতে ভদ্রলোক কিছুই বললেন না, শুধু একবার চোখ তুলে তাকালেন। সেই দৃষ্টিতে কি ছিল জানি না, কৃষ্ণেন্দুর গায়ের মধ্যে একটা শিহরণ বয়ে গেল। খুব শীতল সেই চাহনি। ঘণ্টাখানেক পর বৃষ্টি একটু কমল। তখন রাত প্রায় অনেকটা। ভদ্রলোককে একবার ভদ্রতার খাতিরে কৃষ্ণেন্দু বাইরের ঘরে থেকে যেতে বললেও উনি কিন্তু কিছুতেই থাকলেন না।
আবার ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। বললেন, কাছেই বাড়ি, চলে যেতে পারবো। ভদ্রলোক চলে গেলে বাইরের দরজায় তালা দিয়ে কৃষ্ণেন্দু ফিরে এসে দেখে উনি টেবিলের ওপর একটা নীল রঙের ফাউন্টেন পেন ফেলে চলে গেছেন। আজ রাতের খাবার খেতে একটু দেরি হয়ে গেল। তিস্তাকে বিছানার ওপর একটা ছোট টুলে খাবার দেওয়া হয়েছে। উঠতে কষ্ট হয় জন্য রাতের রুটিটা ওখানেই খায়। মাঝে মাঝেই কৃষ্ণেন্দু ডাইনিং টেবিলে রাতের খাবার না খেয়ে তিস্তার পাশের চেয়ারে বসেই গল্প করতে করতে খেয়ে নেয়। আজও দুজনে খাচ্ছে একসাথে। ওই ভদ্রলোকের কথাই হচ্ছিল। কথা প্রসঙ্গে ফেলে যাওয়া নীল রঙের ফাউন্টেন পেনটার কথাও বলল কৃষ্ণেন্দু। নীল রঙের ফাউন্টেন পেন? কিন্তু আজকাল কেই বা ওই কালির পেন ব্যবহার করে। একটুখানির জন্য খাওয়া বন্ধ করল তিস্তা। কি হলো, খাচ্ছ না কেন? জিজ্ঞাসা করল কৃষ্ণেন্দু। তুমি একটু পেনটা আমাকে দেখাতে পারো? বলল তিস্তা। হঠাৎ যেন কিছুর কথা মনে পড়ল তিস্তার। তিস্তার আর খেতে ইচ্ছে করল না। কৃষ্ণেন্দুর খাওয়া হয়ে গেলে পাশের ঘর থেকে পেনটা এনে তিস্তার হাতে দিল। পেনটা হাতে নিয়ে অবাক হয়ে গেল তিস্তা। সেই পেনটা, গায়ে ছোট্ট করে টি লিখেছিল সে। নিজের নামের প্রথম লেটার, তার ভীষণ প্রিয় পেনটা। হঠাৎ তিস্তা জিজ্ঞাসা করল, আজ কত তারিখ গো? আজ জুন মাসের 25 তারিখ, বলল কৃষ্ণেন্দু। তিস্তা একটু চমকে উঠল। জিজ্ঞাসা করল, ভদ্রলোককে কেমন দেখতে ছিল গো? গায়ের রং কি খুব ফর্সা? কোঁকড়ানো চুল? কপালে একটা কাটা দাগ? খুব কম কথা বলে? অনেকগুলো প্রশ্ন তাড়াতাড়ি করে হাঁফাতে লাগল তিস্তা। অবাক কৃষ্ণেন্দু সব প্রশ্নেরই উত্তরে বলল, তুমি যেমন বললে একদম তেমন। কেন, তুমি কি চিনতে এমন কাউকে? কিন্তু তিস্তা কিছু না বলে শুধু একটা কথাই বলল, আমি চিনব কি করে? একটু কল্পনা করছিলাম তোমার কাছে ভদ্রলোকের কথা শুনে। অনেক রাত কৃষ্ণেন্দু অঘুরে ঘুমাচ্ছে। তিস্তার চোখে আজ ঘুম নেই। বারবার সেই পেনটাকে হাতের মধ্যে নিয়ে দেখছে আর বলছে, আজ 25শে জুন। 25 বছর পর আজ আবার সেই 25শে জুন। তুই কথা রেখেছিস আর আমি সব কেমন ভুলে গেছিলাম। কিন্তু একবার দেখা করলি না কেন তুই? এত কাছে এসেও। চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো তিস্তার। কত কিছু মনে পড়ল তিস্তার। কলেজের লাস্ট ইয়ার। ওদের বন্ধুদের 5-6 জনের একটা দল ছিল। 3টে মেয়ে, 2টো ছেলে। একসাথে কলেজে আসবে, ট্রেনে ফিরবে একসাথে। কলেজ কেটে সিনেমা যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া সব একসাথে। একসাথে ওই 3 বছর থাকতে থাকতে একটা কেমন টান তৈরি হয়েছিল কারুর কারুর অন্য কারুর প্রতি। কিন্তু কেউ কাউকে কোনো দিন বলতে পারেনি। সেই সময় ভালোবাসার কথা বলা এত সহজ ছিল না সবার পক্ষে। এমনি এক বর্ষার সন্ধে বন্ধুদের সাথে শেষ প্রাইভেট পড়া ছিল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেদিনও। সে আর অমিত ছিল একটা ছাতাতে। ছাতাতে কিছুতেই বৃষ্টি মানছিল না। দুজনেই ভিজে যাচ্ছিল। সেই সময় ওই ছাতার নিচে প্রথম দুজন দুজনের স্পর্শ পেয়েছিল। মনের মধ্যে দুজনেরই ভালোবাসার জন্ম হয়েছিল অনেক আগেই, কিন্তু বলে উঠতে পারেনি। কি হলো জানি না, হঠাৎ করেই অমিত ওর হাতটা চেপে ধরেছিল। প্রথম বলেছিল, তোকে ভীষণ ভালোবাসি। কোনো দিন বলতে পারিনি। আর দেখা হবে কিনা জানি না, তাই আজ বলেই দিলাম। এরপর আমি আমার দেশের বাড়িতে চলে যাব। আর কোনো দিন তোর সাথে দেখা হবে কিনা জানি না। তবে যদি পারিস আমার জন্য অপেক্ষা করিস। হ্যাঁ, কথা দিয়েছিল তিস্তাও। আর স্টেশনের ওভারব্রিজের ওপর দাঁড়িয়ে ব্যাগের ভিতর থেকে একটা সঞ্চয়িতা বের করে তিস্তার হাতে দিয়ে অমিত বলেছিল, এটা আমার প্রেমের উপহার, যত্ন করে রাখিস। আর যদি আমার জন্য অপেক্ষা করতে না পারিস, তবে আজ থেকে ঠিক 25 বছর পর এই 25শে জুন এই ব্রিজের উপর আমরা আবার দেখা করব। প্রমিস কর।
প্রমিস করেছিল তিস্তা। আর সাথে সাথে ওর খুব প্রিয় সেই নীল রঙের ফাউন্টেন পেনটা অমিতকে দিয়েছিল প্রেমের উপহার হিসাবে। বলেছিল 25 বছর পর যদি দেখা করতে আসি তবে এই দুটো জিনিস সাথে নিয়ে আসবো, দুজনে দেখব কে কেমন করে কত ভালোবেসে যত্নে রাখে স্মৃতিকে। আজ সেই 25শে জুন। অমিত তো কথা রাখল, কিন্তু দেখা করল না কেন একবারও? না, কথা রাখতে পারেনি তিস্তা। বাড়িতে জোড়াজুড়িতে বিয়ে করতে বাধ্য হয়েছে। যদিও তারপর অমিতের সাথে আর কোনোভাবেই যোগাযোগ সম্ভব হয়নি, কোনো বন্ধুদেরই, অনেক চেষ্টা করেও। ও গ্রামে চলে গেছিল, আর বন্ধুরা সবাই যার যার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে দৌড়াচ্ছিল। তাই তাদের সেই বন্ধুত্ব ভেঙে গেছিল। সবার সাথে সবার যোগাযোগ আস্তে আস্তে ক্ষীণ হয়ে গেছিল। তিস্তাও এরপর চাকরির চেষ্টা করছিল, অনেকগুলো টিউশন করছিল। তারপর তো বাবা মার পছন্দে কৃষ্ণেন্দুর সাথে বিয়ে। সকালবেলা কৃষ্ণেন্দু অফিস বেরিয়ে গেল, ফোনটা হাতে নিয়ে বসল তিস্তা। এই একটা রাতে কি যে হলো, শরীরের ব্যথাকে আর ব্যথা মনে হচ্ছে না, তার থেকে শতগুণ ব্যথা আজ বুকের মধ্যে। যে কজন বন্ধুর সাথে এখনো যোগাযোগ আছে সবাইকে ফোন করে অমিতের খবর জিজ্ঞাসা করল। না, ওরা কেউ জানে না। ওকে তো ফেসবুকেও পাওয়া যায়নি। তিস্তা অনেক করে বন্ধুদের অনুরোধ করল যদি কোনো খবর বা ওর ফোন নম্বর দিতে পারে, কিন্তু সবাই চেষ্টা করবে বলল। অনেক বেলায় এক বন্ধু ফোন করে জানালো ওর খবর পাওয়া গেছে অনেক কষ্টে। ও তো কলেজ ছাড়ার 2 বছর পরেই মারা গেছিল, মাত্র 3 দিনের জ্বরে।